নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি। আজকের গল্প প্রফুল্ল রায়ের লেখা দুর্বোধ্য। মাধুরী যখন তাদের মাল্টি স্টোরির বাড়ির 4 তলার এই ফ্ল্যাটটাতে ফিরে এলো, তখন ঘড়িতে 10টা বাজতে আর বেশি দেরি নেই। ডোরবেল টিপতেই কাজের লোক নগেন এসে দরজা খুলে দিয়েছিল। 1200 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটাতে ঢুকেই প্রথমেই পড়ে ড্রয়িং কাম ডাইনিং রুম। তার ওধারে পরপর 3টে শোয়ার ঘর রয়েছে, আর আছে কিচেন, স্টোর রুম ইত্যাদি। আর আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ এসে 2-4 দিন থাকলে তাদের জন্য একটা মাঝারি মাপের গেস্ট রুমও আছে এক কোণে। ড্রয়িং রুমে পা দিয়েই চমকে উঠল মাধুরী। সুরজিৎ এখনো ডিভানে কাত হয়ে শুয়ে খবরের কাগজ পড়ছে, আর ভঙ্গিটা যেন আলস্য মাখানো, যেন কোথাও যাওয়ার তাড়া বা ব্যস্ততা নেই। অথচ আজ তো ছুটির দিন নয়। অন্যদিন 9টা বাজতে না বাজতে স্নান এবং ব্রেকফাস্ট সেরে তাদের নিজস্ব মেরুন রঙের নতুন মারুতি ওমনিটা ড্রাইভ করে অফিসে চলে যায় সুরজিৎ। সে একটা নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার। বয়স হয়ে 52 কি 53 হবে। মাঝারি হাইট, বেশ ব্যক্তিত্ব সম্পন্ন চেহারা, চোখে পুরু লেন্সের বাইফোকাল চশমা, পরনে ঢিলাঢালা পাজামা আর পাঞ্জাবি। আর মাধুরীর বয়স হবে ওই 48। পাতলা মেদহীন শরীর। বয়সটা 48 হলেও সৌন্দর্যের শেষ রশ্মিগুলো এখনো কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যায়নি। কাল সমস্তটা রাত ঘুমোতে পারেনি মাধুরী। চোখ দুটো বেশ জ্বালা জ্বালা করছে, মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। কপালের দুপাশের রগ দুটো সমানে লাফাচ্ছে। সে ঠিক করেই রেখেছিল বাড়ি ফিরে স্নান চুকিয়ে শুয়ে পড়বে। একটানা কয়েক ঘন্টা ঘুমের তার একান্তই প্রয়োজন। কিন্তু কে জানতো সুরজিৎ আজ অফিস যাবে না। তাকে দেখতে দেখতে শারীরিক কষ্ট বা অস্বাচ্ছন্দ্যের ব্যাপারগুলো আর মনে রইল না মাধুরীর। অদ্ভুত এক দুশ্চিন্তা নাকি প্রবল একটা ভয় তার স্নায়ুমণ্ডলীর ভেতর দ্রুত চারিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে চোখের সামনে থেকে খবরের কাগজ নামিয়ে কয়েক পলক মাধুরীর দিকে তাকিয়ে থাকে সুরজিৎ। তারপর বলে, তোমাকে কিরকম যেন দেখাচ্ছে, শরীর টরীর খারাপ নাকি? না, আমি ঠিকই আছি। কোন রকমে উত্তরটা দিয়ে রুদ্ধস্বরে মাধুরী জিজ্ঞেস করে, কিন্তু তুমি আজ অফিস গেলে না যে? না, প্রচুর ছুটি জমে আছে তো, তাই ভাবলাম একটা দিন না হয় নাই বা গেলাম। কি ঠিক করিনি? সুরজিৎ এক দৃষ্টে মাধুরীর দিকে তাকিয়ে রইল। আবছা গলায় কিছু একটা বলল মাধুরী, কিন্তু ঠিক বোঝা গেল না। সুরজিৎ এবার বলল, মনে হচ্ছে কাল সারা রাত তোমার ঘুম হয়নি। সোজা বাথরুমে চলে যাও, স্নান করে 1 কাপ কড়া করে চা খাও, তাহলেই শরীর ঝরঝরে লাগবে। মাধুরী আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, যান্ত্রিকভাবে শুধু মাথাটা হেলিয়ে দিল। সুরজিৎ বলল, ও হ্যাঁ, তোমার মা এখন কেমন আছেন? অনিবার্যভাবে যে এই প্রশ্নটা উঠবে তা মাধুরী জানত। মা খুবই অসুস্থ এরকম একটা অজুহাত তৈরি করে কাল ভবানীপুরে মেজদার ফ্ল্যাটে গিয়েছিল সে। মা ওখানেই থাকেন। ভবানীপুরে অবশ্য ঘণ্টাখানেকের বেশি থাকেনি মাধুরী। ওখান থেকে সোজা চলে গেছে লেক টাউনে। রাতটা সেখানে কাটিয়ে আজ সকালে বাড়ি এসেছে। মাধুরী বলল, হ্যাঁ, এখন অনেকটাই ভালো আছে। একথা বলে মুখটা নিচু করে এলোমেলো পা ফেলে নিঃশব্দে নিজের শোয়ার ঘরে গিয়ে অ্যাটাচড বাথরুমটাতে ঢুকে পড়ল। লেক টাউনে কোনো রকমে চোখে মুখে জল ছিটিয়ে সে বেরিয়ে পড়েছিল। এখন বেসিনের সামনে বিরাট আয়নায় নিজের রাত জাগা বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে ব্রাশে পেস্ট লাগাতে গিয়ে সে থমকে গেল। আয়নার প্রতিচ্ছবিটা ক্রমশ ঝাপসা হয়ে যেতে লাগলো। মাধুরী অনুভব করল অদৃশ্য কোনো টাইম মেশিন তাকে অতীতের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কাল সকালে মায়ের অসুস্থতার যে কারণটা খাড়া করেছিল মাধুরী, সেটা খুব একটা জোরালো নয়। এমনিতেই কিছুদিন ধরে মায়ের একটা শ্বাসকষ্ট চলছে, সেটা কখনো বাড়ে কখনো একটু কমে।
কাল কিছুটা বেড়েছিল এটা ঠিকই, তবে সেটা এমন কিছু বাড়াবাড়ি নয় যে তক্ষুনি ছুটে যেতে হবে। আসলে মা নয়, বিনির জন্য কাল তাকে যেতে হয়েছিল। রাতে লেকটাউন থেকে ফেরাও সম্ভব হয়নি তার। কিন্তু বিনি বা লেকটাউনের কথা সুরজিৎকে বললে তার প্রতিক্রিয়া কি হবে সেটা ঠিক বুঝতে পারছিল না বলেই মায়ের শ্বাসকষ্টের অছিলাটা খাড়া করতে হয়েছিল মাধুরীকে। বিনিকে সরিয়ে যার মুখটা এই মুহূর্তে চোখের সামনে ফুটে উঠছে সে হলো নিরুপম। ভালোবেসে একদিন তাকে বিয়ে করেছিল মাধুরী। সুপুরুষ, শিক্ষিত এবং অভিজাত বংশের ছেলে নিরুপম। নিরুপমের সঙ্গে আলাপ হওয়ার পর মাধুরীর মনে হয়েছিল ওর সঙ্গে বাকি জীবনটা কাটাতে না পারলে বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। কিন্তু বিয়ের পর রঙিন স্বপ্নটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। বছর তিনেকের মধ্যেই সব আচ্ছন্নতা কেটে গিয়েছিল। মাধুরীর জন্ম বনেদি বংশে হয়নি ঠিকই, আবার নিরুপমদের মতন অতটা অর্থবানও তারা নয়। ওই উচ্চবিত্ত বলতে যা বোঝায় ওরা ঠিক তাই। তবে পরিবারের সকলেই খুবই শিক্ষিত। নিরুপম আর মাধুরীর সম্পর্কটা যে ক্রমশ তিক্ত হতে শুরু করেছিল তার কারণ কিন্তু আভিজাত্য নয়। বনেদি আনা নিয়ে আজকাল কেউ বিশেষ একটা মাথা ঘামায় না। আসলে তফাৎটা ছিল রুচির এবং জীবনযাপন সম্বন্ধে ধ্যান ধারণা। নিরুপম রোজ ড্রিঙ্ক করত, তবে মদ্যপানটা ইদানিং জলভাতের মতন ব্যাপার হয়ে গিয়েছে। যদিও মাধুরী বিশেষ পছন্দ করত না, তবে সে মেনে নিয়েছিল। আপাত দৃষ্টিতে নিরুপম লম্পট ছিল না। নারী ঘটিত কোনো স্ক্যান্ডেলে তাকে কখনো জড়িয়ে পড়তেও দেখা যায়নি। তবে তার চরিত্রের যে দিকটা মাধুরীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বা ক্রুদ্ধ করে তুলেছে সেটা এইরকম। নিরুপম চাকরি টাকরি কিছু করতো না, ওর ছিল খুব বড় আকারের একটা বিজনেস। রেলওয়ে থেকে শুরু করে নানা সরকারি ডিপার্টমেন্ট, 5 স্টার হোটেল থেকে বিরাট বিরাট প্রাইভেট অর্গানাইজেশনে লক্ষ লক্ষ টাকার মেটেরিয়াল সাপ্লাই করত নিরুপম। আর এই সাপ্লাইয়ের অর্ডার বার করবার জন্য যত দূর নিচে নামা সম্ভব সে নামত। মোটা টাকার ঘুষ, বড় বড় হোটেলে রাতভর পার্টি, এসব তো ছিল সামান্য ব্যাপার। এমনকি বিশেষ বিশেষ ব্যক্তিকে আনন্দদানের জন্য হোটেলে কামরা বুক করে মেয়েদের পর্যন্ত পাঠিয়ে দিত। তার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল টাকা আর টাকা। অর্থের ব্যাপারটা তার মাথায় দুরারোগ্য ব্যাধির মতন ভর করেছিল। সেটাই তাকে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়ে নিয়ে বেড়াত। মধ্যবিত্তদের মধ্যে সততা এবং নৈতিকতা সম্পর্কে পরিষ্কার যে একটা মাপকাঠি থাকে, নিরুপমের সঙ্গে বিয়ের পর সেটাকে কোনোভাবেই বিসর্জন দিতে পারেনি মাধুরী। ওটা উত্তরাধিকার সূত্রেই তার পাওয়া। টাকা, বিদেশি পারফিউম, কালার টিভি, ফ্রিজ, মিউজিক সিস্টেম, এইসব তো কাজ বাগানোর জন্য আকছাড় দিতে হতোই। কিন্তু তাই বলে মেয়ে মানুষকে ঘুষ হিসেবে ব্যবহার করা, এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না মাধুরী। আর এই নিয়ে শুরু হয়েছিল অশান্তি আর তিক্ততা। একদা যে নিরুপমকে না পেলে জীবন ব্যর্থ হয়ে যাবে বলে মনে হয়েছিল, এখন চিন্তা শুরু হলো এরকম একটা নোংরা জঘন্য লোকের সঙ্গে বাকি দিনগুলো কাটাবে কি করে মাধুরী। চোখ কান বুঝে থাকলে অবশ্য কোনো রকম সমস্যাই হতো না, কিন্তু মাধুরীর মধ্যে ছিল এক ধরনের একগুঁয়েমি। সে কিছুতেই নিরুপমকে সহ্য করতে পারছিল না আর। ফলে পারস্পরিক সম্পর্কের অবনতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে একসঙ্গে থাকা আর সম্ভব হলো না। বিয়ের 4 বছরের মাথায় ডিভোর্স নিয়ে ভবানীপুরের বাপের বাড়িতে ফিরে এসেছিল মাধুরী। বাবা তখনও জীবিত, তাছাড়া 3 দাদাও আছেন। তারা অবশ্য প্রথম দিকে মাধুরীকে মিটমাট করে নেবার জন্য অনেক বুঝিয়েছিলেন, কিন্তু কারোর কথা শোনেনি সে। পরে বিবাহ বিচ্ছেদটা যখন অনিবার্য হয়ে উঠল তখন কেউ আর বাধা দেননি। মাত্র কয়েক বছরের বিবাহিত জীবনটাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল মাধুরী, কিন্তু সেটা পারা যায়নি, কারণ বিয়ের পরের বছরই তার মেয়ে বিনির জন্ম হয়েছিল। বিনিকে যদিও সে পায়নি, কোর্টের রায়ে নিরুপমের কাছেই সে থেকে গিয়েছিল।
তবে যখনই ইচ্ছে হবে মাধুরী তখনই লেক টাউনে নিরুপমদের বাড়িতে গিয়ে মেয়েকে দেখে আসতে পারবে, কোর্ট এইরকমই রায় দিয়েছিল। সংক্ষিপ্ত দাম্পত্য জীবনের ওই একটাই পিছুটান রয়ে গিয়েছিল মাধুরী। বাপের বাড়ি ফিরে আসার বছর দেড়েক পর বাবা মারা গেলেন। দাদারা ভবানীপুরের পুরনো বাড়িটা প্রমোটারদের হাতে তুলে দিয়ে 1000 স্কোয়ার ফিটের একটা করে ফ্ল্যাট পেলেন, আর মা পেলেন নগদ 2 লাখ টাকা। পিতৃ সম্পত্তিতে মেয়েদেরও আইনসম্মত অধিকার আছে, তাই মাধুরীও বেশ কিছু টাকা পেয়ে গেল। মাধুরীর প্রতি দাদা বৌদিদের যথেষ্ট সহানুভূতি ছিল, কেউ কখনো তার অনাদর করেনি। কিন্তু সময় কাটানোটাই হয়ে উঠছিল খুব বড় রকমের একটা সমস্যা। দিনগুলো তখন মাধুরীর কাছে বড় বেশি দীর্ঘ এবং ক্লান্তিকর হয়ে উঠছিল। একঘেয়েমি কাটানোর জন্য একটা চাকরি নিয়েছিল সে। বর্দা ছোটদার বদলির চাকরি, নিজের নিজের ফ্ল্যাটে তালা দিয়ে তাদের একজন চলে গেলেন দিল্লিতে, আর একজন ব্যাঙ্গালোরে। মাধুরী মেজদার কাছেই রয়ে গেল। মা বছরে 2 মাস করে দিল্লি আর ব্যাঙ্গালুরে 2 ছেলের কাছে গিয়ে থেকে আসেন, আর বাকি সময়টা ভবানীপুরেই থাকেন। এদিকে চাকরি বাকরি করলেও জীবনটা কেন যেন ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল মাধুরীর। যেন সামনে কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। এক একটা দিন হুবহু আর একটা দিনের ফটোকপি হয়ে উঠছিল। এইভাবেই যখন সময় কাটছিল, ঠিক সেই সময় হঠাৎ দূর সম্পর্কের এক মাসিমা একটা সম্বন্ধ নিয়ে এসেছিল। ছেলেটি অর্থাৎ সুরজিৎ ছিল সেই মাসিমার শ্বশুর বাড়ির দিকের আত্মীয়। সচ্চরিত্র, মাল্টিন্যাশনাল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার, কোনো রকম বদখেয়াল নেই। হ্যাঁ, তবে সামান্য একটা খুঁত আছে। সুরজিতেরও আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু স্ত্রী বাঁচেনি। বিয়ের 2.5 বছরের মধ্যেই মারা যায়। ছেলে মেয়ে অবশ্য নেই তার। মাধুরী ডিভোর্সি না হলে অবশ্য এমন একটা সম্বন্ধ আনতে সাহসই করতেন না মাসিমা। সব শোনার পর মনে হয়েছিল ছেলেটা বেশ ভালোই। মেজদা, মেজু বৌদি এবং মা মাধুরীকে বুঝিয়েছিলেন অযাচিত ভাবে এমন একটা সম্বন্ধ যখন এসেছে তখন না বলা উচিত হবে না। বর্দা এবং ছোটদাকে চিঠি লিখলে তারাও জানিয়েছিলেন মাধুরী যেন এই বিয়েতে রাজি হয়ে যায়। মাসিমা একদিন সুরজিৎকে সঙ্গে নিয়ে ভবানীপুরের এই ফ্ল্যাটে এসেছিলেন। তার সঙ্গে আলাপ করে বাড়ির আর সবার মতন মাধুরীরও বেশ ভালো লেগেছিল। সেই যে সুরজিৎ এসেছিল, তার 3 মাসের মধ্যেই বিয়েটা হয়ে যায়। তারপর 22টা বছর কেটে গেছে। এই দীর্ঘ সময় কাছাকাছি থেকে সুরজিৎকে খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে মাধুরী। মানুষটার একটা দিক যেমন খুব খোলামেলা, কখনো কখনো মনে হয় সে খুবই হৃদয়বান, সহানুভূতিশীল এবং সত্যিকারের প্রেমিক মানুষ, কিন্তু তার আরেকটা দিক ভীষণই দুর্বোধ্য। সেখানে সে খুবই চাপা, উদাসীন, হয়তোবা কিছুটা শীতল। সব মিলিয়ে যেমনই হোক, মাধুরীকে কখনো অসম্মান করেনি সে। তার আচরণে এতটুকু ত্রুটি খুঁজে পাওয়া যায় না। ড্রিঙ্ক করে না, পার্টিতে যাওয়ার অভ্যেস নেই। অফিসের কাজে বাইরে না গেলে ঠিক 6টার ভেতরই সে বাড়ি চলে আসে। বিয়ের পরে সুরজিতের জন্য চাকরিতে রেজিগনেশন দিতে হয়েছিল মাধুরীকে। তার অবশ্য খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু খুব ঠান্ডা গলায় সুরজিৎ বলেছিল, চাকরির প্রয়োজন নেই তোমার। আমি যা স্যালারি পাই তাতে আমাদের 5টা ফ্যামিলির রাজার হালে চলে যায়। চাকরিটা তুমি ছেড়ে দাও মাধুরী। সুরজিতের শান্ত কণ্ঠস্বরে এমন একটা দৃঢ়তা ছিল যে সে আপত্তি করতে সাহস হয়নি মাধুরীর। মাধুরী কিন্তু আপত্তি করতে পারত, কিন্তু সে করেনি। একটা সম্পর্ক তার নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়টাও শেষ হয়ে যাক এটা সে চায়নি। একটা ব্যাপার মাধুরী লক্ষ্য করেছে, নিজের মৃত প্রাক্তন স্ত্রী বা তাকে নিয়ে স্বল্পকালের দাম্পত্য জীবন সম্পর্কে কোনো দিন নিজের থেকে একটি শব্দও উচ্চারণ করেনি সুরজিৎ। একদিন কৌতূহলের বশে মাধুরী জানতে চেয়েছিল। সেদিন সে বলেছিল, আমি পেছন দিকে তাকাতে পছন্দ করি না মাধুরী। যা শেষ হয়ে গেছে তা নিয়ে ভেবে কি হবে বলো? শুধু নিজের ব্যাপারেই নয়, নিরুপম, বিনি এবং মাধুরীর আগেকার বিবাহিত জীবন সম্পর্কে মাসিমার কাছে তো সে সবই শুনেছিল।
কিন্তু বিয়ের পরে এ বিষয়ে কখনো আগ্রহ দেখায়নি সে। অতীতের মধ্যে বিলীন হয়ে থাকুক, এটাই হয়তো সে চেয়েছিল। সুরজিতের সঙ্গে বিয়ের আগে মাঝে মাঝে লেক টাউনে গিয়ে বিনিকে দেখে আসতো মাধুরী, কিন্তু বিয়ের পর যেতে আর তার সাহস হতো না। সুরজিৎ বেরিয়ে গেলে ফোন করে মেয়ের সঙ্গে কথা বলতো মাধুরী। এইভাবেই এতগুলো বছর বিনির সঙ্গে যোগাযোগ রেখে এসেছে সে। কাল সেই বিনিরই বিয়ে ছিল। নিরুপম ফোনেই হাত জোর করে বলেছিল, তোমাকে কিন্তু একবার আসতেই হবে মাধুরী। বিনিও বারবার বলেছিল, মেয়েটা চিরকালের মতন পরের ঘরে চলে যাবে, তাই লেক টাউনে না গিয়ে পারেনি মাধুরী। কিন্তু সুরজিৎকে তা জানাতে ভরসা হয়নি, তাই মায়ের অসুস্থতার নাম করেই তাকে লেক টাউনে যেতে হয়েছিল। বিনির বিয়ের লগ্ন ছিল মাঝরাতে। সন্ধ্যের দিকে থাকলে অবশ্য কাল রাতেই ফিরে আসতে পারত মাধুরী, কিন্তু বিয়ে শেষ হতে হতেই তো ভোর হয়ে গেল, তাই কাল আর ফেরা সম্ভব ছিল না। এদিকে স্নান সেরে পোশাক পাল্টে চুল আঁচড়ে ড্রয়িং রুমে চলে এলো মাধুরী। এখন নিজেকে বেশ ফ্রেশ লাগছে, কিন্তু ভেতরকার সেই সংশয় এবং ভয়টা কিছুতেই কাটছে না। সে কিছুতেই বুঝতে পারছে না হঠাৎ অফিসে না গিয়ে সুরজিৎ বাড়িতে থেকে গেল কেন। এমনটা তো কখনো হয় না। এদিকে পায়ের শব্দে মুখ তুলে তাকায় সুরজিৎ, বলে, এসো বসো এখানে। কিচেনে কাজের মেয়ে মমতা রান্না করছিল, তাকে বলল, দিদি কড়া করে 2 কাপ চা দিয়ে যাও তো। একটু পরে চা খেতে খেতে সুরজিৎ জিজ্ঞেস করে, বিনির বিয়ে ভালোভাবে মিটেছে তো? হতচকিত মাধুরী শুধু বলতে পারে, হ্যাঁ। তুমি? না মানে তুমি জানলে কি করে? সুরজিৎ এবার যা বলে তা এইরকম। কাল অফিস থেকে ভবানীপুরে ফোন করে মায়ের খবর নিতে গিয়ে সে জানতে পারে মাধুরী ওখানে নেই, জরুরি কাজে বেরিয়ে গেছে, কখন ফিরবে ঠিক নেই। তা মাধুরী কোথায় যেতে পারে বারবার এ কথা জিজ্ঞেস করলে সরল সাদাসিধে ভালো মানুষ মা বিনির ব্যাপারটা বলে দেন। স্তব্ধ হয়ে বসে থাকে মাধুরী। সুরজিৎ বলল, তুমি ফিরে আসবে সেজন্যই আজ আমি ছুটি নিয়ে অপেক্ষা করছিলাম। মাধুরী কোনো উত্তর দিল না। সুরজিৎ এবার বলে, মেয়ের বিয়েতে যাবে আমাকে তো বললেই পারতে মাধুরী। শুধু শুধু মায়ের নাম করে একটা অজুহাত খাড়া করবার তো কোনো দরকার ছিল না মাধুরী। সুরজিৎ কি ক্ষিপ্ত হয়ে আছে? মুখ তুলে যে সে তার দিকে তাকাবে তেমন শক্তিটুকুও যেন অবশিষ্ট নেই আর মাধুরীর মধ্যে। শিথিল গলায় সে বলল, না মানে তুমি তো একদিন বলেছিলে অতীত নিয়ে মাথা না ঘামাতে, তাই। তাকে থামিয়ে দিয়ে সুরজিৎ বলে, হ্যাঁ আমি বলেছিলাম ঠিকই, কিন্তু তাই বলে মেয়ের বিয়েতে তোমায় যেতে দেব না এমন অমানুষ আর নিষ্ঠুর আমাকে ভাবলে কি করে মাধুরী? ধীরে ধীরে এবার চোখ তুলে তাকায় মাধুরী। অতীত বলতে কি সে শুধু নিরুপমকেই বুঝিয়েছিল? সুরজিৎ বলে, যাই হোক, বিনি আর জামাইকে একদিন আমাদের এখানে খেতে বলো কেমন? 22 বছর একসঙ্গে কাটানোর পরও মানুষটাকে আশ্চর্য রকমের দুর্বোধ্য বলে মনে হচ্ছে মাধুরীর। তবু সুরজিতের প্রতি কৃতজ্ঞতায় তার মনটা ভরে ওঠে। সে ঝাপসা গলায় বলে, হ্যাঁ বলবো। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।